খুল্লাতে আমি স্বাগত জানাচ্ছি, খুল্লাতে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাদেরকে। তো আজকে আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে। সেই বিষয়টা হলো যে গতকাল মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন তখন বসার জায়গা পাননি উধারবন্দের বিধায়ক মীরকান্তি সুম। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, এবং আমি নিজে একটা পোস্ট দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় এবং দেখলাম মানুষ সাংঘাতিকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং সেই পোস্টে আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে এটা খুব অত্যন্ত লজ্জার ব্যাপার যে একজন বিধায়ক দাঁড়িয়ে আছেন। বিধায়ক আগে বুঝতে হবে বিধায়ক পদটার মর্যাদাটা কি। বিধায়ক একজন ব্যক্তি নন। আপনি যদি মীরকান্তি সুমকে একজন এখানে ব্যক্তি হিসাবে দেখলে হবে না, দেখতে হবে একজন বিধায়ক হিসাবে। একজন বিধায়ক তার এলাকার প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ তিনি যে এলাকার বিধায়ক হয়েছেন সেই এলাকার প্রত্যেকটি মানুষ যারা তাকে ভোট দেননি তারাই প্রতিনিধিত্ব করছেন মীরকান্তি সুম। এবং তিনি তার এলাকার শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, হিন্দু মুসলমান, চা শ্রমিক বাঙালি সবার প্রতিনিধিত্ব করছেন তিনি। এবং একটি এলাকার তিনি হলেন প্রতিনিধি, এবং এলাকার সমস্ত দুর্ভোগ, সমস্ত অসুবিধা সুবিধা সবকিছু বিধানসভায় তোলার দায়িত্ব তার। এবং এখানকার উন্নয়নমূলক কাজকর্ম দেখাশোনা করা থেকে শুরু করে যাবতীয় সরকারি কাজকর্মেও তার একটা বিরাট ভূমিকা থাকবে, এটাই স্বাভাবিক। এহেন ব্যক্তি যখন স্থান পেলেন না মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে, সেটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ আমি মনে করি। মুখ্যমন্ত্রীর কিন্তু অথচ তার কিন্তু চেয়ার ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা কারা সাংবাদিক সম্মেলনে বসবেন? সাংসদ বসেছেন পরিবার শুক্লবৈদ্য, আর এখানে তো আছেনই তো মাত্র, যদি কৌশিক রায় মন্ত্রী তাকে ধরছি না, আছেন তো দুজন বিধায়ক, দীপায়ন চক্রবর্তী শিলচরের আর মীরকান্তি সুম উধারবন্দের। এই 4টা সিট তো রিজার্ভ রাখা উচিত। এই 4টাতে কারা বসলো? এই 4টা সিটের মধ্যে একটা সিট তো ছিলই মীরকান্তি সুমের, তাহলে তার সিটে কে বসলো? যদি বসেও থাকে তাকে কেন উঠানো হলো না? বা কারো কি ন্যূনতম সৌজন্যবোধটুকু নেই যে একজন বিধায়ককে আমি আমার চেয়ারটা ছেড়ে দিই? দর্শকরা, আমি লক্ষ্য করছি ইদানিং এমন কিছু ঘটনা ঘটছে যেটা কোনো পরিভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটা ঘটনা আমি এরকম আরও আছে যে একটা দেখুন, এটা তো কোনো রাজনীতির বিষয় না, এটা হলো গিয়ে স্বাধীনতার মিছিল। অনেকে আবার বলছেন যে মীরকান্তি সুম নাকি টিকিট পাবেন না, তাই তাকে চেয়ার দেওয়া হলো। এটা একটা যুক্তি হলো। টিকিট তো অনেক বিধায়কই না পেতে পারে, এমন তো কথা নয় যে সব বিধায়কের টিকিট পাবেন। তো টিকিট যদি ধরে নিলাম টিকিট পাচ্ছেনই না মীরকান্তি সুম, তাই বলে কি তিনি চেয়ার ছাড়া থাকবেন? এই সমস্ত বিষয় এগুলো কিন্তু ঘটছে। এবং এই সাংবাদিক সম্মেলন আয়োজন কারা করেছে? হয়েছে জেলা প্রশাসনের চেম্বারে, এবং এটা জেলা প্রশাসনেরই দায়িত্ব ছিল এই সব কিছু ঠিকঠাক রাখা। একটা বিধায়ক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তিনি কারো চোখ পড়ো না তার দিকে, এবং যেখানে ডিসি অফিসের স্টাফরা আছেন সেই স্টাফদের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। একটা কি চেয়ার ছিল না ডিসি অফিসে? কোনো একজন যে কেউ একটা চেয়ার টেনে দিতে পারতেন বিধায়ককে। অর্থাৎ বিধায়ক যে একটা মর্যাদাপূর্ণ পদ, এটা কিন্তু আমরা ভুলে যেতে চলেছি। এবং এই ভুলে যাওয়ার পেছনে অনেকগুলো কারণও আছে, আমি সেই কারণগুলো এখানে আনছি না। বিধায়ক পদের মর্যাদাকে অনেকেই ভুলুণ্ঠিত করেছেন বা করছেনও, এটা একটা কারণ। কিন্তু তারপর আমি বলবো যে মীরকান্তি সুম ব্যক্তি হিসাবে অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং তার প্রতি এই যে ব্যবহারটা হয়েছে এর প্রতিবাদ জানিয়েছেন আকসার প্রাক্তনীরা তাদের পক্ষ থেকে। আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরা জেলা শাসককে একটি স্মারকপত্র দিয়েছেন, কপি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে তিনি বলেছেন যে তারা এটা খুব প্রতিবাদ করছেন, এবং এ বিষয়ে প্রশাসনের উচিত মীরকান্তি সুমের কাছে ক্ষমা চাওয়া। এবং এটাতে আরও লেখা হয়েছে যে বিশ্ববিদ্যালয় আন্দোলনে মীরকান্তি সুমের একটা বিরাট অবদান ছিল। মীরকান্তি সুম তার এলাকায় আকসা যখন 7 দিনের বিমানবন্দর রেখেছিল, অর্থাৎ 7 দিন কোনো বিমান চলাচল, 7 দিন কোনো বিমানে যাত্রী উঠতে দেওয়া হয়নি আকসার আন্দোলনের সময় 7 দিন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু উধারবন্দ এলাকার দায়িত্বে ছিলেন মীরকান্তি সুম, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তারপর ঘটনাক্রমে একটা বিমানবন্দর এলাকায় একটি বোমা পাওয়া যায়, এবং সেটা সূত্র ধরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। অনেক দিন মীরকান্তি সুম বাড়িতে ছিলেন না। এভাবে তিনি আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, বিশ্ববিদ্যালয় আন্দোলনে। আজকে যে প্রশান্ত চক্রবর্তীরা এসে বলছেন এখানে যে বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, তাদের জানা উচিত এই মীরকান্তি সুমও কিন্তু বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি ছিলেন। বিশ্ববিদ্যালয় আন্দোলন সব দল, সব জাতি সবাই সহযোগিতা করেছে। কংগ্রেস করেছে, বিজেপি প্রথম করেছিল, কংগ্রেস পরে এসেছে, এটা বলেছেন প্রদীপ দত্ত রায়। বিজেপি প্রথম সমর্থন করেছিল বিশ্ববিদ্যালয় আন্দোলনকে।
তো এই এরকম একজন ব্যক্তিকে তিনি যদি ধরুন তিনি কিছু নন, মনে হয় তিনি বিধায়ক করেন, তারপরেও তাকে এভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। তারপরে দুবারের বিধায়ক, দুইবারের বিধায়ক, পরপর দুবারের সিনিয়র নেতা তিনি। তো এই যে একটা সৌজন্যবোধের অভাব, এটা আমাকে খুব ব্যথিত করেছে। এবং প্রদীপ দত্ত রায় যে আওয়াজ তুলেছেন এটার বিরুদ্ধে, আমি তাকেও ধন্যবাদ জানাই। অন্তর্পক্ষে একজন ব্যক্তিতে আওয়াজ তুলেছেন, এটার বিরুদ্ধে সবাই বলা উচিত ছিল, দলমত নির্বিশেষে। একজন বিধায়ককে কি সম্মান, কতটুকু সম্মান দেওয়া উচিত সেটা জানা উচিত। আমাদের সংবিধান একজন বিধায়ককে অনেক ক্ষমতা দিয়েছে, তিনি আইনসভার সদস্য। বিধায়করা আইনসভায় আইন প্রণয়ন করেন, সেরকম একটা আইনসভার সদস্যকে, তাছাড়া এটা তো বলতে পারবেন না যে মীরকান্তি সুম আরও অনেক বহু বিধায়ক আছেন যারা বিধায়ক পদের মর্যাদা নষ্ট করেছেন, তার মতো তো তিনি নন। তিনি বিধায়ক থাকা অবস্থায় সুন্দর পরিচালনা করেছেন এবং সব কিছুর মধ্যেও তিনি ভালো করে কাজ করে যাচ্ছেন। দেখুন, টিকিট পাওয়া যাবে কিনা সেটা অন্য ব্যাপার, সেটা তার দল বিজেপি ঠিক করবে তাকে টিকিট দেবে কি দেবে না। কিন্তু বর্তমানে তিনি বিধায়ক, তিনি একজন বিধায়ক কোনো দলের হতে পারেন না, যে দলেরই হন তিনি বিধায়কই থাকবেন। তাকে তার মর্যাদা তাকে দিতে হয়। এবং এইভাবে তাকে দাঁড়িয়ে থাকাটা একটা উদাহরণদের যে 2 লক্ষ মানুষ তাকে ভোট দেয়, 2 লক্ষ মানুষকে অপমান করা হয়েছে। উদাহরণ একটা এলাকা, একটা গুরুত্বপূর্ণ এলাকা উদাহরণ, সেই উদাহরণ এলাকার মানুষ কি এটাতে অপমানিত বোধ করেননি? এবং আমরা লক্ষ্য করেছি ওই সময় উদাহরণদের কিছু কংগ্রেসীরা পর্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এই ঘটনায়। এরা ছিলেন এই ডিসি অফিসের কনফারেন্স, কিছু সাংবাদিক ছিলেন উদাহরণদের, তারাও খুব দুঃখ পেয়েছেন এই ঘটনায়। একজন সাংবাদিক হলেও তো তার বাড়ি উদাহরণ, তার বিধায়ক মীরকান্তি সুম, তিনি মীরকান্তি সুমকে ভোট দিয়েছিলেন কিনা সেটা বড় কথা নয়, কিন্তু মীরকান্তি সুমকে দাঁড়িয়ে আছেন এটা দেখতে তারও অসহ্য লাগছিল। দর্শকরা, আমি চাই যে আপনারা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন এবং এই ঘটনা যাতে আর না ঘটে। এই বিষয় যারা দেখছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা বা অনেক হয়তো ডিসি অফিসের কর্মচারীরা বা অনেকেই হয়তো দেখছেন, কিন্তু আমি চাইবো যে আপনারাও বিষয়টা বোঝার চেষ্টা করুন। আরেকটা বিষয় আমি বলবো, এটাতে আজকে আমি এটা ভিডিও করিনি, কালকে করব, যে মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন ক্যাবিনেট মিটিংয়ের পর 1.5 মাস হবে যে বরাক উপত্যকা বাংলা ভাষায় সমস্ত বিজ্ঞপ্তি জারি করা হবে, যেহেতু বরাক উপত্যকা সরকারি ভাষা বাংলা, বড়োল্যান্ডে বড় ভাষা এবং বাকি সারা আসামে অসমীয়া ভাষায়। তাহলে বন্যার যেসব বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে সেই সব কেন ইংরেজি ভাষায়, শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রকাশ করা হচ্ছে, এটা বাংলায় কেন করা হচ্ছে না? এইসব ইংরেজি তো গ্রামের মানুষ বোঝেন না, শহরের বহু মানুষ বোঝেন না, আর সবাই তো ইংরেজিতে দক্ষ নন যেগুলো বুঝে নেবেন কঠিন কঠিন শব্দগুলো। তো সুতরাং জেলা প্রশাসনের উচিত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া এবং বাংলায় বিজ্ঞপ্তি প্রচার করা, যাতে মানুষ বোঝেন। এখানে 100% মানুষই, 90% মানুষই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেন, তারা বাংলা ভাষা বুঝবেন ভালো। তো দর্শকরা, আমি এই প্রসঙ্গটা আমি এই জন্য আপনাদের সামনে আনলাম, যাতে এই বার্তাটা সব জায়গায় গিয়ে পৌঁছয়, যে যাতে আগামীতে যাতে জনপ্রতিনিধিদের জন্য তারা নির্ধারিত আসন যেন থাকে, যদি তারা না থাকেন তাহলে আসনটা যেন খালি থাকে, এখানে কেউ তিনি অনুপস্থিত, এই আসনটা খালি থাকবে, এখানে যাতে কেউ না বসেন। এই বিষয়টা কিন্তু বোঝাতে হবে, একটা যে কোনো একটা সবার এটাই মর্যাদা দিতে হবে। এবং এবং বিশ্বমের যারা কলিগরা আছেন, তার দলের যারা আছেন এবং তার সঙ্গে যারা অন্য বিধায়করা আছেন, তাদের কাছে অনুরোধ, আপনারাও তো বিষয়টা দেখতে পারতেন যে আমাদের একজন কলিগ দাঁড়িয়ে আছেন আর আমরা বেশ বসে আছি, বলবেন না পেছন দিকে ছিলেন দেখিনি, না দেখলে আরে কোথায় গেলেন মেয়ের সময়, এরকম তো একটা ভাব করা যায়, একটু তাকালেই তো দেখতে পাওয়া যায়। দর্শকরা, অনেক অনেক ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। নমস্কার।